আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আইকিউর বিভিন্ন প্রশ্নের সমাধান। এই স্লাইডে বেসিক্যালি কিছু বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে এবং এই সেশনে আসার মতো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। প্রশ্ন পড়ি। লেখা আছে, রাশিদার যতজন ভাই ততজন বোন আছে, তার ভাই রশিদের যতজন ভাই তার দ্বিগুণ বোন আছে, পরিবারে মাতা পিতা ব্যতীত কতজন ছেলে ও কতজন মেয়ে আছে। এই ধরনের প্রশ্নগুলো আসলে আসলে আমাদের মাথার মধ্যে একটা প্যানিক কাজ করে। আসলে ভাই বোন কতজন, দ্বিগুণ তিন গুণ, এত ধরনের যে আসলে ডেটা দেওয়া আছে, কিভাবে সলভ করতে হবে। ওকে, প্রথমত একটা বিষয় বলে রাখি, একটা পরিবারের মধ্যে যদি বাবা মা ছাড়াও তিনটা ছেলে বা মেয়ে থাকে, সাপোজ আমি আমার পরিবারের ক্ষেত্রে বলি, সাপোজ আমার বাবা মায়ের দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে, তার মানে ওখানের মধ্যে আমি একজন। এখানে বুঝতে হবে আসলে আমার ভাই কিন্তু একটা, বোন কিন্তু দুইটা। কেন? আমি তো আর আমার ভাই না, তাই না? আরেকটা বিষয় বলি, সাপোজ যদি বলা হয় আমার পরিবারের মধ্যে আমার বাবা মায়ের তিনটি ছেলে আছে দুইটি মেয়ে আছে, ঠিক আছে, তার মানে আমার ভাই কিন্তু দুইজন, বোন কিন্তু দুইজন। তাহলে আমরা একটু প্রশ্নটা একটু সলভ করার ট্রাই করি। রাশিদার যতজন ভাই ততজন বোন আছে, তার ভাই রশিদের যতজন ভাই তার দ্বিগুণ বোন আছে, পরিবারের মাতা পিতা ব্যতীত কতজন ছেলে ও কতজন মেয়ে আছে। এখানে আসলে অপশন টেস্ট করতে হবে। নাম্বার 1, এটা আমরা সলভ করি। 4জন ছেলে ও 3জন মেয়ে। আমরা প্রথমত রাশিদাকে দিয়ে শুরু করি। আমরা সর্বপ্রথম রাশিদাকে দিয়ে শুরু করি। বলা হচ্ছে রাশিদার যতজন ভাই, তাহলে আমরা সবাই বলতে পারি এই 4জন মেয়ের মধ্যে একজন মেয়ের নাম হলো কি রাশিদা। ওকে, রাশিদার বোন কিন্তু কয়টা? 3টা। তো বলা হচ্ছে কি যতজন ভাই ততজন বোন আছে, ততজন ওর ভাই আছে কিন্তু 4টা, কিন্তু বোন আছে 3টা। সো অপশন এ কিন্তু কারেক্ট হচ্ছে না। এইটা আসে 3জন ছেলে ও 4জন মেয়ে। এই 4জন মেয়ের মধ্যে একজন মেয়ের নাম কি? রাশিদা। ওকে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি রাশিদার যতজন ভাই ততজন বোন আছে। সো রাশিদার ভাই আছে কয়জন? 3জন। তাহলে বোনও আছে কয়জন? 3জন। কেন? এখানে একজনের নাম হলো রাশিদা। সো তার ভাইয়ের সংখ্যা বোনের সংখ্যা সেম। প্রথম লাইনটা আমাদের মিলছে। সেকেন্ড লাইনের মধ্যে আসি, তার ভাই রশিদের যতজন ভাই তার দ্বিগুণ বোন আছে। সো আমরা এই বুঝতে পারি যে এই 3জন ছেলের মধ্যে একজন ছেলের নাম কি? রশিদ। ওকে, তাহলে তার ভাইয়ের সংখ্যা কয়জন? 2জন। রশিদের ভাইয়ের সংখ্যা কয়জন? 2জন। তার বোনের সংখ্যা কয়জন? 4জন। এটা অবশ্যই দ্বিগুণ। এই লাইনটাও কিন্তু মিলছে। তার ভাই রশিদের যতজন ভাই, রশিদের ভাই হলো 2জন আর বোন হলো 4জন। পরিবারের মাতা পিতা ব্যতীত কতজন ছেলে কতজন মেয়ে আছে। সব দিক দিয়ে আনসার বি নাম্বারটা অপশন হিসেবে রাইট। সো সি আর ডি আর আনসার হবে না। সো আমরা বেস্ট আনসার পেয়ে গেছি, আনসার বি। সো তোমাকে এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি অপশন টেস্ট দিয়েই করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। লেখা আছে একটি সারিবদ্ধ লাইনে আমি যে কোনো প্রান্ত থেকে নবম। ওকে, সাপোজ এই হলাম আমি, একটা সারিবদ্ধ লাইন, এদিকেও কিছু মানুষ আছে এদিকেও কিছু মানুষ আছে, এদিক থেকেও আসলে আমি নবম, এদিক থেকেও আসলেও আমি নবম। সারিবদ্ধ লাইনটিতে কতজন লোক আছে? তাহলে একটু সবাই খেয়াল করো। সাপোজ এই হলাম আমি, এই হলাম আমি, এদিক থেকেও আসলেও আমি হলাম নবম, আর এদিক থেকেও আসলেও আমি হলাম নবম। ওকে, তাহলে আমি কি বলতে পারি না আমার বাম সাইডে আছে 8জন, ডান সাইডে আসে 8জন, এই 8জনের পরে কিন্তু আমি নবম, এদিক থেকেও 8জন আসলেও আমি নবম। তাহলে এদিকে 8জন এদিকে 8জন, 16জন, আমি একজন, কয়জন হয়? 17জন। সো আসলে সারিবদ্ধ লাইনটিতে টোটাল কতজন মানুষ আছে? 17জন। সো দ্য আনসার শুড বি সি। নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় থাকে কোডিং এবং ডিকোডিং। একটু আমরা সবাই খেয়াল করি, এখানে কিছু কোড দেওয়া আছে। ব্রোকলি, BROCCOLI, ব্রোকলি এর কোড হলো ILOCCORB। এই হলো কোড। কিভাবে লেখা আছে আমরা একটু খেয়াল করি, একটু ডিপলি থিঙ্ক করো। এই বি কিন্তু এই বি, আর আর, ও ও, এই সি হলো এই সি, এই সি হলো এই সি, ও হলো এখানে, এল হলো এখানে, আই হলো এখানে। দ্যাট মিনস ব্রোকলি ওয়ার্ডটাকে যদি উল্টিয়ে লিখা হয় আমরা কি পাই? ILOCCORB। ঠিক সেম ভাবে স্পিনাক, শাক, এটাকেও উল্টিয়ে লেখা হয়েছে HCANIPS।
এখন প্রশ্ন করা হচ্ছে রাডার এর কোড তাহলে কি হবে। সো যেহেতু প্রথম দুইটাকে উল্টিয়ে লেখা হয়েছে, আমি রাডার ওয়ার্ডটাকে উল্টিয়ে লিখবো, তাহলে আর ওয়ার্ডটা আগে আসবে। আমাকে আসলে আর করার প্রয়োজন নাই, এই আর ওয়ার্ডটা যেহেতু আগে আসবে, এখানে আর দিয়ে আমার আনসারটা শুরু হবে। আর দিয়ে আনসার শুরু হয়েছে কোথায়? একমাত্র অপশন বি তে। তারপর আসলে রাডার, এটা মিলছে একটু আমরা দেখি। আর এটা আসবে, ডি আসবে, এই যে এ আসলো, ডি আসলো, এখন এ আসবে, এ লাস্ট এসে আরটা আসবে। সো রাডারকে উল্টালে কিন্তু আবার কি আসে? রাডার ওয়ার্ডটাই আসে। সো দ্য আনসার শুড বি বি। নেক্সট স্লাইড। ওকে, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। কবির 25 পছন্দ করে কিন্তু 24 নয়। আমরা ও যে সকল ওয়ার্ড গুলাকে বা যে সকল সংখ্যাগুলাকে সে পছন্দ করে ওগুলো একটু মার্ক করি। সে 25 পছন্দ করে কিন্তু 24 নয়। সে 400 পছন্দ করে কিন্তু 300 নয়। সে 144 পছন্দ করে কিন্তু 145 নয়। তাহলে সে নিচের কোন সংখ্যাটি পছন্দ করে? খেয়াল করো, 25, 400, 144 এই সংখ্যাগুলোর মধ্যে একটা অদ্ভুত প্যাটার্নের মিল আছে। মিলটাকে খেয়াল করো। 25 বলতে আসলে আমরা বলতে পারি যে 5 স্কয়ার, 400 বলতে আমরা বলতে পারি যে 20 স্কয়ার, আর 144 বলতে আমরা বলতে পারি যে 12 স্কয়ার। আসলে এই প্রত্যেকটা সংখ্যাকে স্কয়ার নাম্বার। ওকে, অর্থাৎ এগুলা এই 25, 144, 400 এগুলো সবগুলা বেসিক্যালি স্কয়ার নাম্বার। 5 স্কয়ার, 20 স্কয়ার, 12 স্কয়ার। ঠিক সেম ভাবে আমাকে স্কয়ার নাম্বার খুঁজে বের করতে হবে। আনসার আসলে এখানে আনসার ডি। 40 কে স্কয়ার করলে এটা হবে 1600। বাট কোন সংখ্যাকে স্কয়ার করলে 10 আসবে না, অন্য কোন পূর্ণ সংখ্যাকে স্কয়ার করলে 50 আসবে না, কোন একটা পূর্ণ সংখ্যাকে স্কয়ার করলে 200 আসবে না, কিন্তু 40 কে স্কয়ার করলে কি আসবে? 1600 আসবে। সো আনসার হলো ডি। আর যদি কারো স্কয়ার বুঝতে অসুবিধা হয়, জাস্ট একটা লাইন অ্যাড করি। স্কয়ার বলতে বোঝানো হয় ওই সংখ্যাকে দুইবার গুণ করা। যেমন 5 স্কয়ার মানে হচ্ছে কি 5 গুণ 5, 20 স্কয়ার মানে হচ্ছে কি 20 গুণ 20, আর 12 স্কয়ার মানে হচ্ছে কি 12 গুণ 12। অত উপরে পাওয়ার দেওয়া থাকবে, অতবার গুণ করা, আর কিছুই না। আর 40 স্কয়ার মানে তাহলে কি হবে? 40 ইন্টু 40। সো 716 00। সো দ্য আনসার শুড বি 1600। নেক্সট। আচ্ছা, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। লেখা আছে 4টি বিকল্প সংখ্যার সেট থেকে একটি বাছাই করো যেটি 14, 41, 55 এই সেটের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এখন এই সেটটা কিভাবে লেখা হয়েছে ওটা একটু বোঝার ট্রাই করি। দেখো তো, একটু ডিপলি থিঙ্ক করলে আমরা পাই 14 কে উল্টে লিখলে কত হয়? 41। অর্থাৎ জাস্ট এটার স্থান বিনিময় হয়েছে 14, স্যারকে আগে নিয়ে আসলাম, একটাকে পর নিয়ে আসলাম, তাহলে এটা স্থান বিনিময় করা হয়েছে। এটাকে স্থান বিনিময় করা হয়েছে। ওকে, আবার এই দুইটাকে যোগ করলে আমরা কত পাই? এই 14 প্লাস 41 যোগ করলে আবার আমরা কত পাই? 55। তাহলে এখানে আসলে যে সেটটা দেওয়া হয় সেটা মূল বিষয় হলো প্রথম সংখ্যাকে উল্টিয়ে লিখলে পরবর্তী সংখ্যা, আর প্রথম দুই সংখ্যা যোগ করলে থার্ড সংখ্যা। ওকে, তাহলে আমরা এই ধরনের সংখ্যা একটু পাওয়ার ট্রাই করি। 24 কে উল্টালে 51 হয় না, এটা আনসার হবে না। 1 কে উল্টালে 2 হয় না, এটাও হবে না। 27 কে উল্টালে 72 হয়। ওকে, গুড। আবার 27 আর 72 দুইটা যোগ করলে কত হয়? 99। সো দ্য আনসার শুড বি সি। ডি দেখি আছে একটু দেখি। 25 কে উল্টালে 52 হয়, বাট যোগ করলে কিন্তু 88 হয় না, 77 হয়। সো আনসার ডিও হবে না, আনসার অবশ্যই কি হবে? সি। এই ধরনের প্রশ্নগুলাই বেসিক্যালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে, সি ইউনিটে বিগত বছরগুলোতে অলরেডি আসছে। নেক্সট ওয়ান, আর একটা কোয়েশ্চন আমরা সলভ করি। ফারহানা দক্ষিণ দিকে 30 মিটার হেঁটে ডান দিকে ঘুরে আবার 40 মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে সে কত দূরে অবস্থান করছে? আচ্ছা, ডিরেকশনের প্রশ্ন দেওয়া থাকলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই টাইপের কোনো প্রশ্ন দেওয়া থাকলে আগে আসলে আমার একটা গ্রাফ অঙ্কন করতে হবে। আমরা শুরুর অংশটাকে পশ্চিম চিন্তা করতে পারি। ওকে, তাহলে এটা অবশ্যই পূর্ব হবে। তুমি যদি পশ্চিম দিকে মুখ করে তাকাও তাহলে তোমার ডান হাত, ওকে এই যে আমার ডান হাত, ডান হাত কিন্তু সবসময় হবে উত্তর দিকে। এই গ্রাফটা মুখস্থ করে যাবা, পরীক্ষা হলে গিয়ে পূর্ব পশ্চিম কিন্তু খোঁজা বের করা অনেক টাফ। আমরা সামনের অংশটাকে পশ্চিম কাউন্ট করতে পারি, নিচের তলাটা অবশ্যই পূর্ব হবে, আর পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে ডান হাত সবসময় হবে কোন দিকে? উত্তর দিকে। তাহলে এটা কি হবে? দক্ষিণ। আসলে আমরা সলভ করি। ফারহানা দক্ষিণ দিকে
30 মিটার হেঁটে সে দক্ষিণ দিকে কিন্তু 30 মিটার হাঁটছে, মনে করলাম এটা মানে হয় 30 মিটার হেঁটে ডান দিকে ঘুরে আরো 40 মিটার হাঁটলো। তাহলে সে ফারহানা হাঁটছে কোন দিকে? দক্ষিণ দিকে হেঁটে ডান দিকে ঘুরে, এখন ডান হাত কোনটা? এটা, তাহলে ডান যাবে কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে ঘুরে আরো 40 মিটার হাঁটলো, তাহলে এটা হলো 40। ওকে, তার গন্তব্য কিন্তু এখন পশ্চিম দিকে। ওকে, যাত্রা শুরুর স্থান থেকে সে কত দূর অবস্থান করছে? তাহলে তার যাত্রা শুরু হয়েছিল কোন জায়গা থেকে? এই যে এই বিন্দু থেকে। সে আছে এখন কোথায়? এই জায়গার মধ্যে। এখন তোমাকে আসলে মানে সে আসলে সোজা পথে কতটুকু গেছে এই কথা বলা হচ্ছে না, মানে আসলে যাত্রা শুরুর স্থান থেকে, দ্যাট মিনস এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত বের করতে বলা হচ্ছে। তো আমরা আসলে সোজাসুজি দূরত্বটা বের করবো মূলত এখানে। সো আমরা দেখতে পারতেছি এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। সো এটা 90 ডিগ্রি, এটা সমকোণ ত্রিভুজ। আমরা একটা ক্লাস 9-10 একটা ফর্মুলা পড়ছি সবাই, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমাকে আসলে এখানে কার মান বের করতে হবে? এই যে এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজের মানটা বের করতে হবে। এখন এখানে অতিভুজ স্কয়ার দেওয়া আছে, সো আমাকে রুট করতে হবে। রুট করলাম, সো এখানে তাহলে স্কয়ার রুট চলে যাবে। লম্বর মান কত? 40 স্কয়ার প্লাস ভূমি মান কত? 30। সো এখানে হবে 1600, এখানে হবে 900, রুট করলে হবে 2500। সো দ্য আনসার শুড বি 50। সো দ্য আনসার শুড বি 50। 50 আছে? হ্যাঁ, আনসার হবে কত? 50 মিটার। তাহলে আসলে ফারহানার যাত্রা শুরুর স্থান থেকে সে আসলে যতটুকু গিয়েছিল তার সোজাসুজি দূরত্ব হবে কত? 50 মিটার। আই থিঙ্ক সবার ক্লিয়ার। নেক্সট, খুবই সুন্দর একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন ইদানিং আসতেছে, সেবারও আসতে পারে, সিতে না হয় ডিতে অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। আয়নায় একটি ঘড়িতে 9:45 সময় দেখাচ্ছে, প্রকৃত সময় কত? আচ্ছা, প্রথমত একটা বিষয় বলি, আয়নাতে কিন্তু সবসময় উল্টা প্রতিবিম্ব দেখায়, ঠিক আছে। তো আয়নার সামনে কখনো গেলে দেখবা তোমার ডান হাত কিন্তু বাম হাত হয়ে যায়, মানে বাম হাতের মতো মনে হয়, ঠিক আছে। আয়নাতে আসলে উল্টা সময় দেখায়। আসলে এখানে বলা হচ্ছে প্রকৃত সময়টা কত, তাহলে আমরা একটা ফর্মুলা মনে রাখি। প্রকৃত সময় মানে হলো আমরা 12টা থেকে আয়নার সময়টা বিয়োগ দিব, আয়নার সময়টা বিয়োগ দিব, এটা একটা ফর্মুলা। ওকে, প্রকৃত সময় মানে হলো 12টা থেকে আয়নার সময়টা বিয়োগ দিব। তাহলে সব বিয়োগ করি, 12টা মাইনাস আয়নার সময়। আয়নার সময় করে বলতেছে 9:45। 9:45 মানে কিন্তু 9টা বাজার 15 মিনিট বাকি আছে, দ্যাট মিনস 8টা 45। বিয়োগ করলে কত হয়? আর সব বিয়োগটা করি, হাতে কলমে দেখাই। 12 8টা 45, এটা কিন্তু ঘন্টা, এটা কিন্তু মিনিট। এখন মিনিট তো ডাবল জিরো, ডাবল জিরো 45 বিয়োগ করা পসিবল না, সো আমরা এখানে 1 ঘন্টা নিয়ে আসি। সো 60, এখানে হবে 60, 1 ঘন্টা 60 মিনিট, 60 থেকে 45 গেলে হবে কত? 15। ওকে, আর যে 1 ঘন্টা নিয়ে আসলাম এখানে যদি চলে আসে তাহলে এটা 12 থেকে 9 বিয়োগ করতে হবে, তাই হবে কত? 3টা 15। সো দ্য আনসার শুড বি 3টা 15। আবার যদি পরীক্ষায় তোমাকে উল্টে দেওয়া হয় যে আসলে তোমাকে প্রকৃত সময় দেওয়া আছে, আয়নায় কত সময় দেখাবে, তাও ঠিক সেম আনসার হবে। তখন ফর্মুলাটা হয়ে যাবে এরকম যে যদি তোমাকে আয়নার সময় বের করতে বলে, আয়নার সময় সমান 12টা মাইনাস কি? 12টা মাইনাস প্রকৃত সময়। ঠিক তুমি আয়নার সময় বের করতে পারবা। সো এক কথায় আয়নার সময় বের করতে বলুক, প্রকৃত সময় বের করতে বলুক, আমি 12 থেকে বিয়োগ করবো। সো আনসার এভাবে বের করা যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হলো একটি ঘড়িতে 7:30 বাজে। আমরা একটা ঘড়ি অঙ্কন করি, আপাতত এটাকে ঘড়ি মনে করি। 7:30 বাজে, তাহলে আমরা বলতে পারি যে এখানে 3, এখানে 9, এখানে আসলে 6, তাহলে এটা হবে স্যার, এটা হবে আসলে কত? 5। ওকে, 7:30 মানে বিষয়টা আসলে অনেকটাই এরকম, এটা হলো মিনিটের কাটা, এটা আসলে 30 মানে 6 ঘর থাকবে। 7:30 যেহেতু বলছে আসলে এই ঘন্টার কাটাটা হবে এই জায়গার মধ্যে, ঠিক না? 4 আর 5-এর মাঝামাঝি অবস্থায় থাকবে, মোটামুটি 7:30 মনে হচ্ছে এখন। ওকে,
যদি মিনিটের কাঁটা পূর্ব দিক নির্দেশ করে, এটা হলো মিনিটের কাঁটা যেটা লম্বা ওটা, এটা যদি পূর্ব হয় তার নিঃসন্দেহে এটা কি হবে পশ্চিম, এটা এদিকে কি হবে উত্তর, এটা কি হবে দক্ষিণ। ওকে, এটা হলো উত্তর। তাহলে বলা হচ্ছে যে ঘন্টার কাঁটাটি কোন দিক নির্দেশ করে, মানে ঘন্টার কাঁটা কোন দিকে আছে। এই হলো আমাদের ঘন্টার কাঁটা, এটা আছে কি বরাবর, উত্তর এবং পূর্ব বরাবর, ঠিক না? মানে উত্তর পূর্ব বরাবর সে আছে, উত্তর পূর্ব অপশন আছে, ইয়েস। আনসার কি হবে বি। এই হলো আনসার, উত্তর পূর্ব বরাবর। নেক্সট। ওকে, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, আসার মতো একটা প্রশ্ন। সবাই খেয়াল করি, একটি পুকুরের প্রথম দিনে যত অংশ কচুরিপানা দ্বারা পূর্ণ হয়, 2 দিনে দ্বিগুণ পরিমাণ পূর্ণ হয়। আচ্ছা, এভাবে 30 দিনে সম্পূর্ণ পুকুরটি কচুরিপানায় ভরে গেল, তাহলে পুকুরটি অর্ধেক ভরতে কতদিন লাগবে? আচ্ছা, তার মানে বলা হচ্ছে আসলে প্রথম দিনে যা হয় সেকেন্ড দিনে তার চেয়ে কি হয় দ্বিগুণ পরিমাণ পূর্ণ হয়। ওকে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পূর্ণ হয়। এটা মানা হলো, সবাই খেয়াল করো, সাপোজ এটা দিন লিখলাম, এটা আসলে কচুরিপানা লিখলাম। ওকে, বিষয়টা যেটা মিন করা হচ্ছে, সাপোজ আমি বেশ কয়েকটা দিন দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, প্রথম দিনে যদি কচুরিপানা থাকে একটা, পরবর্তী দিন হয়ে যাবে 2টা, এর পরের দিন হয়ে যাবে 7টা, এর পরের দিন হয়ে যাবে 8টা, এর পরের দিন 16টা, এর পরের দিন 32টা, এর পরের দিন 66টা, এর পরের দিন সম্ভবত 128টা, এর পরের দিন 256টা। এভাবে কিন্তু মানে ডাবল ডাবল হারে বাড়বে। এখন বলা হচ্ছে 30তম দিনে পুকুরটি সম্পূর্ণ পরিপূর্ণ হলো। ওকে, সাপোজ এই যে বোর্ড, এটা হলো একটা পুকুর। ওকে, সো এখন বলা হচ্ছে এই বোর্ডটা সম্পূর্ণরূপে 30তম দিনে পরিপূর্ণ হলো। ওকে, তাহলে আমরা কি বলতে পারি না যে যখন ষষ্ঠ দিনে যখন 32টা কচুরিপানা থাকে, পঞ্চম দিনে তার অর্ধেক, মানে আগের দিনে তার চেয়ে অর্ধেক থাকে, চতুর্থ দিনে পরবর্তী দিনে অর্ধেক থাকে, তৃতীয় দিনে এর আগের দিনে অর্ধেক থাকে। তাহলে 30তম দিনে যদি পুকুরটি পরিপূর্ণ হয়ে যায়, কতম দিনে পুকুরটি অর্ধেক পরিপূর্ণ হয়? এটাকে কোন ম্যাথ করতে হবে না, জাস্ট সেন্স কাজ করলেই হবে। অনেকের কাছে মনে হতে পারে, মনে হয় 15 দিন আনসার হতে পারে, আর 30 দিনে যেহেতু পরিপূর্ণ হয়েছে 15 দিনের অর্ধেক না, এখানে বলা হচ্ছে দ্বিগুণ পরিমাণ পূর্ণ হয় একদিন পর পর। তার মানে 29তম দিনে পুকুরটি আসলে অর্ধেক পরিপূর্ণ ছিল, 30তম দিনে গিয়ে পুকুরটা পরিপূর্ণ হয়ে গেছে। সো দ্য আনসার শুড বি 29তম দিন। আমি আবার বলতেছি, যেহেতু 30তম দিনে পুকুরটি পরিপূর্ণ হয়ে গেছে, স্যার আগের দিন আসলে পুকুরটা কি ছিল, অর্ধেক ছিল। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি এভাবে বুঝাই। সাপোজ 32টা কচুরিপানা দিয়ে পুকুরটা পরিপূর্ণ হয়ে গেল, এটা আমি আবার 30তম দিন মনে করি। ওকে, তাহলে এর আগের দিন, দ্যাট মিনস 29তম দিনে পুকুরটি 16টা ছিল, দ্যাট মিনস অর্ধেক ছিল। সো আনসার কখনো 15 হবে না, আনসার কি হবে 29তম দিনে পুকুরটি অর্ধেক পরিপূর্ণ হয়েছিল। সো দ্য আনসার শুড বি 29তম দিন। নেক্সট। ওকে, এই ধরনের ইংলিশ কোয়েশ্চেন গুলা সিইউ সি ইউনিটে সবচেয়ে বেশি পরিমাণে আসে। এটা গত বছরের একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এই বছরও আসবে। সো আমরা খেয়াল করি, arrange the following words in a meaningful sequence। 7টি ওয়ার্ড দেওয়া আছে, এই 7টা ওয়ার্ড দিয়ে তোমার একটা মিনিংফুল সিকোয়েন্স বের করতে বলা হচ্ছে, মানে আসলে কোনটার পর কোনটা আসবে। ওকে, আমরা একটু খেয়াল করি। প্রথমত আসলে যখন কোন একটা কোম্পানি মানুষজন নিয়োগ দেয়, আসলে কোম্পানিতে কি হয়, সে প্রথমত আসলে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে, মানে 10টা 15টা পোস্ট খালি আছে। ওকে, এরপর সে আসলে বিজ্ঞপ্তি দেয়, বিজ্ঞপ্তি দেওয়ার পর কি হয়, মানুষজন অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পর মানুষগুলো কি হয়, ইন্টারভিউ হয়, ঠিক না? তার মানে আসলে আগে কি হয়, জব ভ্যাকেন্সি দেয়, তারপর গিয়ে যারা ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দেওয়ার পর যারা আসলে ওখানে যোগ্য ওরা কি হয়, অ্যাপয়েন্টমেন্ট পায়, এবং মানুষজন চাকরি করা স্টার্ট করে। এক পর্যায়ে গিয়ে জীবনের কোন এক সময় গিয়ে তারা কি হয়, রিটায়ারমেন্টের শিকার হয়। ওকে, সো এই হলো বেসিক্যালি একটা সিকোয়েন্স। সেখানে আসল আনসার হবে 4 2 1 3। 4 2 1 3 কই আছে? 4 2 1 3, এই যে 4 2 1 3, আনসার হবে এ। For the next question, the chairman entered in the assembly hall at 10 minutes before 12:30 p.m. in conduct the interview. Okay, আমরা পুরোটা প্রশ্ন না পড়ে এক লাইন করে সলভ করি। চেয়ারম্যান সাহেব অ্যাসেম্বলি হলে প্রবেশ করছে
10 মিনিট আগে। ওকে, তাহলে চেয়ারম্যান সাহেব অ্যাসেম্বলি হলে প্রবেশ করছে 12:30-এর 10 মিনিট আগে। তো আগে মানে মাইনাস হবে, তাই না? আমরা বলতে পারি যে আসলে চেয়ারম্যান এসেছিলেন কয়টায়? 12:30 মাইনাস 10, দ্যাট মিনস উনি আসলে আসছে 12:20-এ। এরপরে লেখা আছে দ্য চেয়ারম্যান ওয়াজ 20 মিনিটস আর্লিয়ার দেন দ্য ম্যানেজিং ডিরেক্টর। ওকে, এই লাইনটা একটু করে পরে বোঝায়, খেয়াল করো। আমি ক্লাসে যদি তোমার থেকে 10 মিনিট আগে আসি, দ্যাট মিনস আমি তোমার 10 মিনিট আগে আসছি, তুমি আমার 10 মিনিট পরে আসছো, তাই না? আবার যদি এভাবে বলি, তুমি ক্লাসে আমার 10 মিনিট পরে আসছো, দ্যাট মিনস আমি তোমার 10 মিনিট আগে আসছি, তাই না? সেখানে বুঝতে হবে আসলে চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের 20 মিনিট আগে আসছিল, এটা মানে হলো ম্যানেজিং ডিরেক্টর আসলে চেয়ারম্যান সাহেব 20 মিনিট পরে আসছে। সো মেইন কথা হলো চেয়ারম্যান সাহেব আসলে 20 মিনিট আগে আসছে, ম্যানেজিং ডিরেক্টর আসছে, এটা মানে হলো ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যানের 20 মিনিট পরে আসছে। ওকে, সো আমরা যদি ম্যানেজিং ডিরেক্টর কয়টা আসছে সময় বের করি, ম্যানেজিং ডিরেক্টর কি করছে? চেয়ারম্যানের 20 মিনিট পরে আসছে। তো চেয়ারম্যান আসলো কয়টায়? 12:20-এ, যোগ আরো 20 মিনিট যোগ করতে হবে, সো 12টা, সরি, সো 12:40-এ। ওকে, এরপর বলা হচ্ছে দ্য ম্যানেজিং ডিরেক্টর ওয়াজ 30 মিনিটস লেট। ম্যানেজিং ডিরেক্টর 30 মিনিট পরে এসেছিল অ্যাজ পার দ্য টাইম ফিক্সড, মানে যে সময়ে প্রকৃতপক্ষে আসার কথা সে সময়ের তুলনায় ম্যানেজিং ডিরেক্টর 30 মিনিট পরে এসেছিল। দ্যাট মিনস প্রোগ্রামটা কিন্তু আরো 30 মিনিট আগে শুরু হওয়ার কথা। হোয়াট ওয়াজ দ্য টাইম ফিক্সড ফর দ্য ইন্টারভিউ? সো ইন্টারভিউ টাইমটা হবে, যেহেতু বলা হয়েছে ম্যানেজিং ডিরেক্টর যে সময় আসার কথা তার চেয়ে 30 মিনিট দেরি করছে, সো আসলে ইন্টারভিউটা শুরু হওয়ার কথা ছিল কয়টায়? ম্যানেজিং ডিরেক্টর যে সময় আসছে তার চেয়ে আরো 30 মিনিট আগে, দ্যাট মিনস 12:10-এ। আসলে ইন্টারভিউ শুরু হওয়ার কথা ছিল 12:10-এ, ম্যানেজিং ডিরেক্টর আসছিল 12:40-এ, আর চেয়ারম্যান সাহেব আসছিল 12:20-এ। বুঝোই তো, যেহেতু এটা বাংলাদেশ, এখানে সবকিছু মানে টাইমলি হবে না, এখানে সবকিছু বেটাইমে টাইমে হবে। সো যেমন রমজানের মধ্যে হয়, তারপর হচ্ছে কি যখন ঈদের মধ্যে হয়, ট্রেন দেরি করে, বাস দেরি করে, প্লেনও দেরি করে, এটাই বাংলাদেশ, এখানে সবকিছুই সম্ভব। সো ইন্টারভিউ 12:10-এ, ম্যানেজিং ডিরেক্টরও দেরি, চেয়ারম্যানও দেরি, সবাই দেরি। ওকে, নেক্সট কোয়েশ্চন। ইউ আর গিভেন দ্য ফলোইং 3 স্টেটমেন্টস। তোমাকে 3টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তানিয়া ইজ ওল্ডার দেন সোনিয়া, মুনিয়া ইজ ওল্ডার দেন তানিয়া, সোনিয়া ইজ ওল্ডার দেন মুনিয়া। এই ধরনের প্রশ্ন আসলে যদি সবগুলো একসাথে পড়ে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, আমরা একটা একটা সিঙ্গেল লাইন পড়ি। ওকে, বলা হচ্ছে তানিয়া ইজ ওল্ডার দেন সোনিয়া, দ্যাট মিনস তানিয়া আসলে কার চেয়ে বড়? সোনিয়ার চেয়ে বড়। ওকে, এই সাইনটা যেদিকে থাকবে অর্থাৎ মুখ যেদিকে থাকবে ওটাই বড়। এরপর বলা হচ্ছে মুনিয়া ইজ ওল্ডার দেন তানিয়া। এই যে মুনিয়াকে এখানে লিখলাম, মুনিয়া আসলে তানিয়ার চেয়ে বড়, এই কথাটা বলা হচ্ছে। ওকে, প্রথম দুটো গেল। সোনিয়া ইজ ওল্ডার দেন মুনিয়া, এই যে সোনিয়া, এটাকে কখনো মুনিয়ার চেয়ে বড় হইতে পারবে? প্রথম দুটো যদি সত্য হয়, পরেরটা কিন্তু কখনো সত্য হচ্ছে না। বলা হচ্ছে কি সোনিয়া ইজ ওল্ডার দেন মুনিয়া, সোনিয়া মুনিয়ার চেয়ে বড়। নো, মুনিয়া সবচেয়ে বড়, মিডিয়াম পর্যায়ে আছে হলো তানিয়া, আর সবচেয়ে ছোট কে? এখানে সোনিয়া। সো এখানে বলা হচ্ছে কি, দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, যদি প্রথম দুটো সত্য হয়, 3 নাম্বারটা অবশ্যই মিথ্যা। এটা কখনোই পসিবল না যে সোনিয়া কখনো মুনিয়ার চেয়ে বড় হতে পারতেছে না। সো দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, আনসার কি হবে? ফলস। এই ধরনের প্রশ্ন 2 থেকে 3টাই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই ধরনের প্রশ্নগুলো কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে সলভ করা যেতে পারে। আর আমার যে শীটটা আছে এই শীট থেকেও তোমরা সলভ করতে পারো, এখানে বেশ কিছু এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চন। ওকে, এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে, ওখান থেকে সলভ করতে পারো, প্লাস আমার যে শীট আছে শীট থেকেও সলভ করতে পারো। লেখা আছে ইউ আর গিভেন টু স্টেটমেন্টস নাম্বার 1 and 2। তোমাকে দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই একটা স্টেটমেন্ট আর একটা স্টেটমেন্ট। রিড বোথ দ্য স্টেটমেন্টস এন্ড মার্ক ইউর আনসার। উভয়টা স্টেটমেন্ট পড়তে বলা হচ্ছে এবং একটা আনসার চুজ করতে বলা হচ্ছে। স্টেটমেন্ট নাম্বার 1 কি দেখো, দ্য পুলিশ অথরিটি হ্যাজ রিসেন্টলি কট এ গ্রুপ অফ হাউস ব্রেকার্স। বলা হচ্ছে পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যে যারা বাসা বাড়িতে চুরি করে, বাসা বাড়ি ভাঙে, এরকম বেশ কয়েকটা মানুষকে কি করছে? কট করছে। ওকে,
আর একটা কোয়েশ্চেন হলো দ্য সিটিজেন্স গ্রুপ মানে ওই অঞ্চলের বাসিন্দারা ইন দ্য লোকালিটি ওই অঞ্চলের বাসিন্দারা হ্যাভ স্টার্টেড নাইট ভিজিল রাত্রিবেলা তারা সতর্ক অবস্থায় আছে মানে বাসা বাড়ি পাহারা দিচ্ছে ইন দ্য এরিয়া এই এরিয়ার মধ্যে। তাহলে এখানে কোন একটা এরিয়ার মধ্যে এই হাউস ব্রেকারদের কারণে পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করছে, এটা একটা কাহিনী। আর একটা হলো যেহেতু বাসা বাড়ি ব্রেক হচ্ছে এজন্য বাসিন্দারা কি করছে, বাসিন্দারা এবার রাত্রিবেলা পাহারা দেওয়া স্টার্ট করছে। এই দুইটা যদি আসলে সত্য হয় তাহলে নিচের কোনগুলা সত্য হতে পারে আসলে আমরা সলভ করি। এখানে একটা বিষয় বুঝতে হবে, একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে কজ, কজ কজ ইফেক্ট। কজ কি ইফেক্ট কি এটা করে বুঝতে হবে, আমি বোঝাই খেয়াল করার সময়। কজ আর এটা হচ্ছে কি ইফেক্ট। কজ শব্দের অর্থ হচ্ছে কি কারণ, ওকে। ইফেক্টের আরেকটা মিনিং হতে পারে রেজাল্ট। ইফেক্ট যদি কারো বুঝতে অসুবিধা হয়, ইফেক্টের একটা সিনোনিম হলো রেজাল্ট। রেজাল্ট হচ্ছে কি ফলাফল, ওকে। তাহলে আমরা যদি এই দুইটা স্টেটমেন্ট খেয়াল করি তাহলে আসলে একটা জিনিস খেয়াল করো তো, প্রথম লাইনের মধ্যে পুলিশ কিছু মানুষকে অ্যারেস্ট করছে, সেকেন্ড লাইনের মধ্যে যে আসলে এলাকার মানুষগুলো রাত্রিবেলা পাহারা দেওয়া শুরু করছে, আসলে কারণটা কি? কারণটা হলো আসলে কি হাউস ব্রেকার, ঠিক না? তাহলে এখানে আসলে কারণটা কি হাউস ব্রেকার, ওকে। ফলাফলটা কি? ফলাফল হলো আসলে পুলিশ কিছু মানুষকে অ্যারেস্ট করছে। ফলাফলটা কি? ফলাফল হলো পুলিশ কিছু মানুষকে অ্যারেস্ট করছে, আবার কিছু গ্রামবাসী রাত্রিবেলা ভিজিল অবস্থায় আছে, ঠিক না? তার মানে এখানে আসলে কারণ কিন্তু একটা, কিন্তু ফলাফল কয়টা? দুইটা। এইটুকু বুঝতে পারলে হয়েছে। নাম্বার ওয়ানে লেখা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান ইজ দ্য কজ, প্রথমটা হলো কারণ, টু ইজ ইটস ইফেক্টস, নো এটা কিন্তু নয়। নাম্বার টু, দুই নাম্বারটা হলো কারণ, এক নাম্বারটা হলো ইফেক্ট, না এটাও নয়। তিন নাম্বারে হলো হচ্ছে বোথ দ্য স্টেটমেন্ট ওয়ান এন্ড টু আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, নো এগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এগুলো একই বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার ফোর আনসার হতে পারে that the statement 1 and 2 are effects of some common causes. আমরা কজ পাইছি কয়টা? একটা। কজটা কি? হাউস ব্রেকার, বাসা বাড়ির মধ্যে মানে বাসা বাড়িতে চুরি হচ্ছে, বাসা বাড়ি ভাঙতেছে এটসেট্রা। আর ইফেক্ট গুলা কি? আর দ্য ইফেক্টস অফ সাম কমন কজেস। কজ কিন্তু একটা, কিন্তু ইফেক্ট আসলে দুইটা। সো দ্য আনসার শুড বি ডি, আনসারটা অবশ্যই ডি হবে। এই ধরনের প্রশ্নগুলো বেশ কিছু ওয়েবসাইট প্লাস শিট থেকে সলভ করা উচিত। নেক্সট কোয়েশ্চন আসি আমরা, ওকে। ফাইন্ড দ্য নাম্বার অফ স্কয়ারস ইন দ্য গিভেন বক্স। এটাও সি ইউনিটের বিগত বছরের প্রশ্ন, ইজি প্রশ্ন, এটা হামরি কঠিন প্রশ্ন না। বলা হচ্ছে এখানের মধ্যে কয়টা স্কয়ার দেওয়া আছে। স্কয়ার শব্দের অর্থ হচ্ছে কি বর্গ, যার আসলে সবগুলো বাহু সমান। আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হবে আয়ত। রেক্টেঙ্গুলার হচ্ছে কি এটা, যার বিপরীত বাহুগুলো সমান। এখানে বলা হচ্ছে আসলে কয়টা বর্গ আছে, আমরা একটু কাউন্ট করি। এই যে ছোট একটা বর্গ, 2 3 4, ওকে। আবার এই এরিয়া একটা বর্গ হতে পারে না, এই যে এই এরিয়াটা, এগুলো সমান, ঠিক আছে। তাহলে এটা হবে 5, এটা 6, এটা 7, এটা 8, 8টা পাইছি, ওকে। এবার এই যে ছোটটা এটা মিলে একটা বর্গ হতে পারে, মার্ক করা অংশটা, এটা একটা বর্গ হতে পারে, সো এটা হলো 9। আবার এই বড়টা পুরোটা মিলে একটা বর্গ হতে পারে, এটা হবে কত? 10, ওকে। সো পুরোটা মিলে একটা বর্গ 10। সো আসলে এই গ্রাফটার মধ্যে, এই বক্সটার মধ্যে টোটাল 10টা বর্গ আছে। সো দ্য আনসার শুড বি সি। নেক্সট কোয়েশ্চন, এটাও বিগত বছরের প্রশ্ন। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ওয়ার্ড স্কুল। স্কুল শব্দের এসেনশিয়াল পার্ট কি হতে পারে? স্কুল শব্দের এসেনশিয়াল পার্ট কি হতে পারে? আসো শুরু করি। স্টুডেন্ট, রিপোর্ট কার্ড, টেক্সট বুক। খেয়াল করো, স্কুলের মধ্যে অবশ্যই এসেনশিয়াল পার্ট মানে অবশ্যই থাকতে হবে, ওকে। মানে অনেকটা মাস্টের মতো, না থাকলেও চলে এমন হলে হবে না, অবশ্যই থাকতে হবে। একটা স্কুলের মধ্যে অবশ্যই স্টুডেন্ট থাকতে হবে, স্টুডেন্ট না থাকলে ওটা কোনো স্কুল হবে না। রিপোর্ট কার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। টেস্ট, মডেল টেস্ট, মিনি টেস্ট, এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো অসুবিধা, কিন্তু স্টুডেন্ট থাকতেই হবে। বুক, বুক ছাড়াও অবশ্যই স্কুল হতে পারে, যদি কোনো ট্যাবলেট ল্যাপটপ মোবাইল থাকে তাও কিন্তু আসলে হয়ে যায়, কিন্তু অবশ্যই স্টুডেন্টকে থাকতে হবে। তো আমরা বলতে পারি স্কুলের এসেনশিয়াল পার্ট হলো কি
স্টুডেন্ট। ও সো আজকে এতটুকুই। আমরা নেক্সট কোনো ক্লাসে আরো বেশ কিছু প্রশ্ন সলভ করব। বেস্ট অফ লাক।